ভয়াবহ কার্গো জটে শাহজালাল বিমানবন্দর এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য খালাস বাতিলের দাবিতে C&F এজেন্টদের 3 দিন ধরে কর্মবিরতি, দ্রুত উদ্যোগের পরামর্শ। বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব লিবিয়ায় গিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে। বাংলাদেশি চক্র জিম্মির পর নির্যাতন করে আদায় করছে মুক্তিপণ। হাফতার বাহিনীর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় বিপাকে দূতাবাস। 2 দফার বন্যায় ভয়াবহ ক্ষতির মুখে সিরাজগঞ্জের তাঁত শিল্প। পানিতে তলিয়ে শতাধিক কারখানা, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি, বেকার 15,000 শ্রমিক। এবার রাজশাহীতে আমের উৎপাদন কম হওয়ায় দাম চড়া, বাগান মালিকরা লাভের মুখ দেখলেও কমেছে রফতানি, বিমান ভাড়া বৃদ্ধি কারণ বলছেন স্থানীয় ব্যবসায়ীরা। এবং মুদ্রণ শিল্পে নেই নির্দিষ্ট বেতন কাঠামো, ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ শ্রমিকদের। যুক্তি মানলেও মজুরি বাড়াতে নানা অজুহাত মালিক পক্ষের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ভয়াবহ কার্গো জটে পড়তে যাচ্ছে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এমন আশঙ্কা তৈরি হয়েছে C&F এজেন্টদের লাগাতার কর্মবিরতি কর্মসূচিতে। ব্যবসায়ীরা এই অচলাবস্থার অবসান চাইলেও এজেন্টদের স্পষ্ট বার্তা, এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য খালাসে SRO 207 আইন বাতিল না হওয়া পর্যন্ত আমদানি রফতানিতে কোনো কার্গো হ্যান্ডলিং করবেন না তারা। জিন্নাত আরা জশোয়ার রিপোর্ট। গেল 3 দিন ধরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কুরিয়ার বিভাগের সামনের চিত্র বরাবরের তুলনায় আলাদা। নেই এজেন্টদের দেখা, পণ্য খালাসের তোড়জোড়। 2-1 এজেন্ট করিডোরে ঘুরে ফিরে সময় পার করছেন। এ চিত্র এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য খালাস বাতিলের দাবিতে রোববার থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণার পর থেকে। তাদের স্পষ্ট বার্তা, দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো কার্গো হ্যান্ডেলিংয়ে যুক্ত হবেন না তারা। আমরা সরকারের এই রাজস্ব খাত, ঢাকা কাস্টম হাউস টোটালি অচল করে দিয়েছি। আমাদের এই আন্দোলন ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত এই আইনকে বাতিল না করেছে। এদিকে কার্গো ভিলেজের ভেতরের পণ্য জটের খোঁজ নিতে গেলে মেলেনি অনুমতি। কেন ভাই রেগে যাচ্ছেন কেন? ভেতরে তো পারমিশন নাই, এটা আমরাও বুঝি। পারমিশন না নিয়ে আমরা ভেতরে যেতামও না। বাট আপনি এইখান থেকে বের করে দিচ্ছেন কেন আমাদেরকে? আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি জিএম পর্যন্ত দিতে, এখন তো উনিও দিচ্ছেন না। এখন তারপরে আর কি করবেন আপনি, সেটা আপনার ব্যাপার। তাদের এই কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন আমদানি রফতানিকারকরা। বিমানবন্দরে পণ্য জটের কথা মানলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঢাকা কাস্টম হাউসের কেউ। পরিস্থিতি ঘোলাটে করে বড় অঙ্কের মাশুল গোনার আগেই সমস্যা সমাধানে এনবিআর ও সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। C&F এর ডেডলকের কারণে যদি আসলে ইমেজটা একটু ক্ষতিগ্রস্ত হয় এবং পণ্যটা যদি যথাসময়ে ক্রেতার শেলফে না পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তখন অর্ডার বাতিল হবে। যত দ্রুত সম্ভব এটা আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। ঢাকা কাস্টম হাউসের মাধ্যমে প্রতিদিন রাজস্ব আয় হয় প্রায় 60 লাখ টাকা। সে হিসেবে গেল 3 দিনে 1,20 লাখ টাকা রাজস্ব পায়নি সরকার। জিন্নাত আরা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে ইচ্ছুক বাংলাদেশির বেশিরভাগই লিবিয়ার পূর্বাঞ্চলের রুট ব্যবহার করে। সেখানে বাংলাদেশিদের একটি চক্রই নিজ দেশের মানুষকে জিম্মি করে নির্যাতন চালায়, আদায় করে মুক্তিপণ। লিবিয়ার পূর্বাঞ্চলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় আটকে থাকা বাংলাদেশিদের ফেরাতেও বেগ পেতে হচ্ছে দূতাবাসকে। যদিও গত 1.5 বছরে প্রায় 1800 বাংলাদেশিকে ফেরানো সম্ভব হয়েছে। দুদেশের সরকার কঠোর হওয়ায় গ্রেফতার হয়েছেন প্রায় 15 জন। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। 2011 সালে গাদ্দাফির পতনের পর থেকে এখন পর্যন্ত স্থিতিশীল নয় উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। দেশটির শাসনতন্ত্র ভাগ হয়ে গেছে 2 ভাগে। পশ্চিমাঞ্চলে জাতিসংঘ স্বীকৃত সরকার, অপরদিকে পূর্বাঞ্চলে রয়েছে হাফতার বাহিনীর নিয়ন্ত্রণ। বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে পশ্চিমাঞ্চলের সরকারের সঙ্গে, অন্যদিকে কোনো দূতাবাস নেই হাফতার নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের সঙ্গে। অথচ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার আশায় লিবিয়ার রুট ব্যবহার করা বেশিরভাগ বাংলাদেশিই যান পূর্বাঞ্চলের উপকূলীয় শহর বেনগাজিতে। সেখানে যাওয়ার পর অনেক বাংলাদেশিকেই একদল গোষ্ঠী জিম্মি করে মুক্তিপণ চায় পরিবারের কাছে। মুক্তিপণ না পাওয়া পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে রেখে চালানো হয় অমানবিক নির্যাতন।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, দেশের মতোই লিবিয়াতেও বাংলাদেশিদের একটি চক্র কাজ করছে। টর্চার যারা করে এর সাথে বাংলাদেশি কিছু মাফিয়া এটার সাথে জড়িত আছে। পূর্বাঞ্চলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় ডিটেনশন ক্যাম্প থেকে উদ্ধার করে বাংলাদেশিদের ফেরানোর ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখে পড়তে হয় দূতাবাসকে। গত 1.5 বছরে প্রায় 1800 বাংলাদেশিকে ফেরানো হলেও এখনও প্রায় 450 বাংলাদেশি আটকে রয়েছে লিবিয়ায়। পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলে যাওয়ার জন্য দুই দেশের মিনিস্ট্রি থেকে আমাকে লিখিত পারমিশন নিতে হয়। কখনো কখনো আমাকে পারমিট করা হয়, কখনো করা হয় না। বাঙালি এবং লিবিয়ান যারা এই কিডন্যাপ এবং এই সমস্ত তৎপরতার সাথে জড়িত তারা অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। সর্বস্ব খরচ করে অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি জমান যারা, তাদের অধিকাংশই জিম্মি হন চক্রের হাতে। ফলে এই পথ পরিহার করতে আহ্বান জানিয়েছেন লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আজকে 10ই মহররম কারবালার যেই শোকাবহ ঘটনা, সেই ঘটনাবহুল কারবালারকে স্মরণে তাজিয়া মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে পুরান ঢাকার বকশীবাজারে মিছিলটি অবস্থান করছে। আমি একটু দেখাতে চাই আমার পেছনে যে মাতম, সেই মাতম চলছে এবং তারা সেই সুরে সুরে মাতম গাইছেন। সেই কারবালার যে করুণ ইতিহাস, সেই করুণ ইতিহাসকে মাতমের মাধ্যমে তারা স্মরণ করছেন এবং তাদের তারা বলছেন যে এই তাজিয়া মিছিলের মাধ্যমে মানুষকে তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, যেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যে আহ্বান, সে আহ্বান তারা করছেন। পাশাপাশি ন্যায়ের কথা বলছেন, যাতে সমাজে ন্যায় প্রতিষ্ঠা হয়, সেই ন্যায় প্রতিষ্ঠার কথা তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে বর্ণাঢ্য যে র্যালি, সেই বর্ণাঢ্য র্যালি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। র্যালিটি পুরান ঢাকার যে হোসেনি দালান ইমামবাড়া, সেখান থেকে শুরু হয়ে এখন পুরান ঢাকারই যেই উমেশ দত্ত রোড বকশীবাজার মোড়, সেই বকশীবাজার মোড়ে অবস্থান করছে। এবং আমরা লক্ষ্য করছি যে মিছিলের যে অগ্রভাগ, সেই অগ্রভাগটি ইতিমধ্যে সেটি বকশীবাজার ছাপিয়ে যে নীলক্ষেত আজিমপুর মোড়, সেই আজিমপুর মোড়ের দিকে তারা সেটি চলমান রয়েছে। পাশাপাশি বিশাল এই মিছিল, হাজার হাজার মানুষের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের মিছিল খুব স্বাভাবিকভাবেই কিন্তু মিছিলের মধ্যভাগ এবং শেষ ভাগ এখনও কিন্তু সচল হয়নি, অর্থাৎ ধীরে ধীরে সেটি সচল হচ্ছে। এবং এখানকার যে দুলদুল ঘোড়া, পাশাপাশি আলম রয়েছে, পাশাপাশি এখানে ভেস্তা তারা সেজেছেন এবং অন্যান্য যে ঝান্ডা রয়েছে, সেই ঝান্ডা সেই কারবালার যে ঘটনা, সেই ঘটনাকে স্মরণে তারা নানাভাবে তারা সেটি স্মরণ করছেন এবং তা নানাভাবে যে আয়োজন, সেই আয়োজন করছেন। এই মুহূর্তে আমরা দুলদুল ঘোড়া লক্ষ্য করছি যে সেই দুলদুল ঘোড়া সেটি যারা টানছেন, টেনে সেই দুলদুল ঘোড়াকে নিয়ে আসা হয়েছে এবং প্রতীকী সেই দুলদুল ঘোড়া, সেই প্রতীকী দুলদুল ঘোড়াকে তার যে সাজসজ্জা, সেই সাজসজ্জা করানো হয়েছে এবং ধীরে ধীরে যারা বাহক, সেই বাহকরা তারা সেটি টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। এবং আমরা লক্ষ্য করছি যে এই যে শোকাবহ যে কারবালা, সেই শোকাবহ কারবালার ঘটনাকে কেন্দ্র করে যে তাজিয়া মিছিল, সেই তাজিয়া মিছিল স্মরণে সেই তাজিয়া মিছিল তারা করছেন। এবং বলা যায় যে বেশ শোকাবহ পরিবেশ হলেও বেশ বর্ণাঢ্য যে আয়োজন, সেই আয়োজনের কোনো কমতি নেই। এখানে নানা রঙে, নানা ঢঙে কিন্তু নানা বয়সী মানুষ অংশগ্রহণ করেছেন এবং দুলদুল ঘোড়া ছাড়াও অন্যান্য যে ঘোড়াগুলো রয়েছে সেই কারবালার প্রান্তরে, সেই কারবালার প্রান্তরকে স্মরণ করে সেই ঘোড়াগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং আমরা লক্ষ্য করছি যে নানা বয়সী মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন। তো তাজিয়া মিছিল এই মুহূর্তে বকশীবাজারে রয়েছে, সেটি ধীরে ধীরে আজিমপুর হয়ে, নিউ মার্কেট হয়ে একেবারে যেই ধানমন্ডি, সে ধানমন্ডির দিকে শেষ হবে। এই ছিল আমার হাতে সবশেষ। রাজধানী থেকে তাজিয়া মিছিলের খবর জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম। তাজিয়া মিছিল সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। কিছুক্ষণ আগেই শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা। আমরা সরাসরি সেখানে যাব আমাদের সহকর্মী বুলবুল রেজার কাছে। সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে জরুরি সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সভাটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং সেই সভা শেষ হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য এবং অন্যান্য যারা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী শিক্ষক সিন্ডিকেটের মেম্বার রয়েছেন তারা বের হয়ে এসেছিলেন। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ
হল ছাড়ার যে নির্দেশনা ইউজিসির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের, সেই সিদ্ধান্ত তারা নিয়েছেন কিনা, কখন নাগাদ শিক্ষার্থীরা হল ছাড়তে পারবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উপাচার্য বা উপাচার্য যারাই ছিলেন তারা কিন্তু এ বিষয়ে কোনো কথা বলেননি। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তারা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে, আমরা দেখেছি বর্ডার গার্ড বাংলাদেশ, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিট, তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্য সহ শিক্ষক সমিতির নেতাদেরকে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ASM মাকসুদ কামাল, তার যে বাসভবন রয়েছে সেই বাসভবনে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় থেকে শুরু করে বাসভবন, এই রাস্তাটুকু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা অনেক চেষ্টা করেছিলাম, জানার চেষ্টা করেছি কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা। আমরা আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো ব্রিফিং হয়নি। বলা হয়েছে যে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিছুক্ষণ পর হয়তো ব্রিফিং করবেন, সেখানে জানাবেন কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা। তবে এটি বলেছেন যে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত যেহেতু হয়নি, কথা বলার কি আছে, অর্থাৎ তারা কোনো কথা বলেননি। আমরা সকাল থেকেই দেখেছিলাম পুরো বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশ মুখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্য মোতায়েন ছিল। কোনো বহিরাগতদের প্রবেশ করতে দেয়া হচ্ছিল না। যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের বৈধ যে আইডেন্টিটি কার্ড বা আইডি কার্ড রয়েছে সেটি দেখিয়ে কিন্তু তারা প্রবেশ করছেন। এবং গতকাল রাতেই যেহেতু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি নির্দেশনা দিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলো, অর্থাৎ দেশের পাবলিক, প্রাইভেট, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এবং অন্যান্য যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকবে, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য। সে কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হল ত্যাগ করার কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা বাস্তবায়ন করবেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব প্রশাসন রয়েছে সেই প্রশাসন। কিন্তু সেই প্রশাসন কিন্তু বৈঠকটি হওয়ার পরেও সিদ্ধান্ত কি হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানাতে পারেননি। এবং সকাল থেকেই অনেকটা সেই গতকালকের মতোই কিন্তু থমথমে পরিস্থিতি। যদিও কোটা সংস্কার আন্দোলন বলি আর ছাত্রলীগ বলি, সেই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত চোখে না পড়লেও আমরা যেটুকু শুনতে পেরেছি যে সকাল থেকেই বা আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, বিশেষ করে মেয়েদের যে আবাসিক হলগুলো রয়েছে সেই হল থেকে কিন্তু শিক্ষার্থীরা এরই মধ্যে কেউ কেউ বের হয়ে গেছেন এবং বাকি যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখনো হলে অবস্থান করছেন। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। সহকর্মী বুলবুল রেজা যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সিরাজগঞ্জে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁত শিল্প। দুদফায় যমুনা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে জেলার শতাধিক তাঁত কারখানা। দীর্ঘদিন ধরে তাঁতগুলো পানিতে থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি, সেই সঙ্গে বেকার হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। চলতি বন্যার পানিতে তলিয়ে যায় সিরাজগঞ্জের নদী তীরবর্তী 5টি উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জেলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প। জেলার সদর, বেলকুচি, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার তাঁতপল্লীগুলোতে পানি ঢুকে তলিয়ে যায় ছোট বড় প্রায় শতাধিক তাঁত কারখানা। দীর্ঘদিন কারখানাগুলো পানিতে তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি, আর কারখানাগুলো বন্ধ থাকায় বেকার সময় পার করছেন প্রায় 15,000 শ্রমিক। রং ও সুতার অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার কারণে ক্রমাগত লোকসানের মুখে থাকা তাঁত শিল্পে বন্যার এই বড় ধাক্কায় চরম লোকসানের মুখে কারখানাগুলো। কাজকাম বন্ধ, ওই সুতা নাতা, পোকা মাকড়ে, ইন্দুরে সব শ্বাস করে দিছে খায়। যারা আছি আমাদের তো অনাহারে থাকা দেখতেছে। তাঁত শিল্পকে লোকসানের হাত থেকে রক্ষায় সরকারি সহায়তার দাবি মালিকদের। 3 মাস পানি থাকে একাধারে, তাহলে কিভাবে তাঁত শিল্প এবং অন্যান্য লেবার শ্রেণীর লোকজন বাঁচে? ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাঁত বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানায় তাঁত বোর্ড। ক্ষতিগ্রস্ত তাঁতিদের বিষয়ে আমরা জরিপ করতেছি, জরিপ করে আমরা আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করব। আর লোকসানে থাকা ব্যবসায়ীরা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে সেজন্য ক্ষতিগ্রস্তদের প্রণোদনার আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। তালিকাগুলি নিয়ে আগামী দিনে যে তাঁতিরা ক্ষতিগ্রস্ত তাঁতিদের পাশে কিন্তু দাঁড়াবে সরকার। সিরাজগঞ্জ জেলায় তাঁত শিল্পে পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে প্রায় 5 লাখ। এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 12 লাখ মানুষ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।
নওগাঁর বাজারে 3 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। বাড়তি আলু, কাঁচামরিচ সহ অন্যান্য সবজির দামও। বিস্তারিত জানবো। শহরের পৌর সবজি বাজারে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাব তার কাছে। যারা বাজার সদাই করতে আসছেন তাদের দিক থেকে চরম একটি অস্বস্তি এবং ক্ষোভ প্রকাশ করা লক্ষ্য করছিলাম আমরা। আসলে চলতি সপ্তাহে নওগাঁর বাজারে সব ধরনের নিত্য পণ্যের বাড়তি দরের সঙ্গে নতুন করে যোগ হয়েছে বিভিন্ন ধরনের সবজির বাজারের এই সবজিগুলো। বিশেষ করে পেঁয়াজের দর লাফিয়ে বেড়েছে চলতি সপ্তাহে প্রতি কেজিতে 20 টাকা, এবং পেঁয়াজ ছাড়াও অন্যান্য যেসব সবজি রয়েছে বেগুন, পটল, করল্লা সব ধরনের সবজিরই এক ধরনের 15 থেকে 20 টাকা বাড়তি উত্তাপ কিন্তু এই মুহূর্তে ভোক্তাদের অনেকটাই অস্বস্তিতে ফেলেছে। এবং ভোক্তারা আসলে যে বিষয়টি বলছেন, একদিকে নিত্যপণ্যের বাড়তি দর প্রতিনিয়ত দফায় দফায় বাড়ছে, অন্যদিকে কিন্তু আয়ের সামঞ্জস্যতা সবসময় কিন্তু তাদেরকে ভাবিয়ে রাখছে। এর মাঝে এই চলতি সপ্তাহে এরকম বাড়তি দর স্বাভাবিকভাবে তাদের আয় ব্যয়ের এক ধরনের অসামঞ্জস্য, অনেকে আসলে বাজার করতে এসে চরম ক্ষোভ তাদের দিক থেকে তুলে ধরছেন। এবং এই বাড়তি দরের পেছনে আসলে ব্যবসায়ীদের দিক থেকে যে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করছেন, তারা বলছেন যে আসলে এই চলতি সপ্তাহে কিছুটা আবহাওয়া খারাপ ছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সবজির বাজারে কিছুটা বাড়তি দর এসেছে, সবজি উৎপাদনে কিছুটা ব্যাহত হয়েছে। এরকম একটি কারণকে দাঁড় করিয়েই কিন্তু প্রতি কেজিতে এরকম 20 থেকে 25 টাকা পর্যন্ত কাঁচা মরিচ, স্বাভাবিকভাবে যে কাঁচা মরিচ এক সপ্তাহ আগে ছিল 120 টাকা, সেই মরিচ কিন্তু এই চলতি সপ্তাহে 220 টাকা বা 235 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বেড়েছে। অর্থাৎ এরকম একটি বাড়তি দরের যে উত্তাপ, স্বাভাবিকভাবে ক্রেতাদের দিক থেকে চরম অস্বস্তি এবং ক্ষোভ আমরা দেখছিলাম। এবং বাজার সহনীয় করতে আসলে প্রকৃত কারণগুলো খতিয়ে দেখার একটা দাবি করছে, কোন কারণে এরকম লাফিয়ে দর বাড়ছে, কেন বাড়ছে, এই বিষয়গুলো কিন্তু ভোক্তাদের দিক থেকে কিন্তু অনেকটা অভিযোগ আকারে প্রশাসনের কাছে তারা কথাগুলো তুলে ধরছেন। এই ছিল নওগাঁর সার্বিক বাড়তি দরের খবর আমার কাছে। নওগাঁ থেকে এমআর রকি। জ্ঞানার্জনের উপকরণ, বই কিংবা সচেতনতা বৃদ্ধি বা মনোযোগ আকর্ষণের পোস্টার, এমন বহু প্রয়োজন মেটাতে সামনে থাকে ছাপাখানা। তবে এই মুদ্রণ শিল্পে নির্দিষ্ট বেতন কাঠামো না থাকায় ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ শ্রমিকদের। মালিক পক্ষের যুক্তি, যন্ত্রপাতি ও কাঁচামালের দাম বৃদ্ধিতে মুদ্রণ খরচ বাড়লেও দিন দিন কমছে কাজও, তাই বাড়ানো যাচ্ছে না শ্রমিকদের বেতন। খাত টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। প্রায় 600 বছর আগে 1439 খ্রিস্টাব্দে মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেছিলেন জার্মান স্বর্ণকার গুটেনবার্গ, যা মানুষের শিক্ষা গ্রহণ এবং জ্ঞানকে ছড়িয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করেছিল। সময়ের পরিক্রমায় সেই যন্ত্রে এসেছে বিবর্তনও। বই থেকে শুরু করে পোস্টার, শুভেচ্ছা কার্ড, গবেষণা প্রবন্ধ প্রকাশ সহ নানা কাজে যুগ যুগ ধরে মানুষের প্রয়োজন মিটিয়ে আসছে ছাপাখানা। ব্যবসায়ীদের তথ্য মতে বর্তমানে সারা দেশে প্রায় 15 থেকে 20 হাজার প্রিন্টিং প্রেস রয়েছে, যেখানে কাজ করেন প্রায় 2 থেকে 2.5 লাখ শ্রমিক। বছরে এই শিল্পে লেনদেন হয় 5 থেকে 7 হাজার কোটি টাকা। তবে এই শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ করা থাকলেও নেই দক্ষতা অনুযায়ী স্তর ভিত্তিক পদ্ধতি। এছাড়া নেই সরকারি বেসরকারি তেমন কোনো প্রশিক্ষণের সুযোগও। শ্রমিকদের অভিযোগ, এসব কারণে কর্মঘণ্টা শেষ হওয়ার পরও ওভারটাইমে পাচ্ছেন না ন্যায্য মজুরি। 19 বছর আগে যখন আমি পেরেশে আসছি তখন আমি বেতন পাইতাম 3000 টাকা, 19 বছর পরে এখন আমি বেতন পাই 12,000 টাকা। আমি কাজ করি প্রায় 25 বছর, এখন যা স্যালারি পাই 17,000, এখানে বাড়তি কাজ হয় না। এই লাইনটা থেকে অনেক অনেক মানুষ চলে গেছে। বোর্ডের বই হইতো অনেক, ওইগুলো এখন আর হয় না। আগে যেমন গল্পের বই হইতো অনেক। প্রেস মালিকরা বলছেন আগের তুলনায় কাজ কমেছে কয়েক গুণ, বিপরীতে বেড়েছে কালি, কেমিক্যাল, মেশিনের দাম সহ আনুষঙ্গিক সব খরচ। ফলে চাইলেও বাড়াতে পারছেন না শ্রমিকদের বেতন। বাইন্ডিং এর রেট বাড়ছে, প্লেটের রেট বাড়ছে, কালির রেট বাড়ে, সবকিছু রেট বাড়ে, শুধু প্রেস ছাড়া একদম পুরোপুরি ধ্বংসের মুখে। আমাদের যদি বিজনেস ভালো হয়, আমার কর্মীকে আমি বাড়িয়ে দেওয়ার তো কোনো সমস্যা নেই আমার। এই অবস্থায় সরকারকে নীতি সহায়তা নিয়ে এই শিল্পের পাশে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। অন্যান্য ক্ষেত্রে কিন্তু মজুরিতে নজর দেওয়া হয়, কিন্তু এই শিল্পের কিন্তু মজুরি আসলে বাড়েনি। তারা যে কিভাবে টিকে আছে এটা আসলে দেখার বিষয়। সরকারিভাবে এটির দিকে নজর দেওয়া উচিত। প্রয়োজনে উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ারও পরামর্শ এই অর্থনীতিবিদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আইসিসি টি20 বিশ্বকাপ 2024 উদযাপন উপলক্ষে অনলাইন ক্রিকেট কুইজ প্রতিযোগিতার আয়োজন করে মাইটি চিপস।
মঙ্গলবার রাজধানীতে মাইটি ক্যাপ্টেন কুইজ প্রতিযোগিতার সেরা 10 বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইটি চিপসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাজমুল হোসেন শান্ত। এ সময় বিজয়ীদের হাতে স্মার্টফোন ও নিজের স্বাক্ষরিত ব্যাট তুলে দেন বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন। এছাড়া তরুণদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহিত করেন তিনি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ৩৯টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর মধ্যে বকেয়া থাকার কারণে ৩৫টি এবং অবৈধ কার্যকলাপের জন্য 4টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মঙ্গলবার মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ 4-এর অধিভুক্ত গুলশান, বারিধারা, উত্তরা, বাড্ডা, তেজগাঁও সহ বেশ কিছু এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় ১২,২৪,০০০ টাকা জরিমানাও আদায় করা হয়। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে কথা বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আবরার হত্যা, বুয়েটে বিশ্বজিৎ হত্যা জড়িত কারা? ছাত্রলীগ। এইসব ঘটনাকে নির্বিচারে ইম্পিউনিটি কালচার শেখ হাসিনা গড়ে তোলেন। অপরাধ করলে দলের লোককে শাস্তি দেওয়ার সব শহর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছে। বিএনপি মহাসচিব ফখরুল সাহেব দম্ভ করে বলেছেন, আমরা যা পারি নাই ছাত্ররা তা করে দেখিয়েছে। এতে বোঝা যায় কোটার দাবিতে তারা নেই। তারা নির্বাচিত সরকারকে হটাতে চায়। ক্ষমতা দখলের জন্য যতটুকু মরিয়া বলে তারা শিশু কিশোরদের ঢাল হিসেবে ব্যবহার করে। তেজগাঁওয়ে কথা বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি ছিলাম সেখানে। এই বক্তব্যটি সরাসরি দেখতে ভিজিট করেন সময় টিভির ফেসবুক পেজে। দেউলিয়া হওয়ার পথে ভারতের সুপরিচিত শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক কোম্পানি বাইজুস ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই অ্যাডটেক কোম্পানিটির কাছে প্রায় ১৫৯ কোটি রুপি অর্থ পায়। সেই অর্থ পরিশোধে বাইজুসের ব্যর্থতার কারণেই ভারতের একটি ট্রাইব্যুনাল মঙ্গলবার কোম্পানিটি দেউলিয়া হওয়ার আইনি প্রক্রিয়া শুরু করেছে। লকডাউনের পর শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার পর বাইজুসের ব্যবসা রীতিমতো মাটিতে আছড়ে পড়ে। এতে এককালের $২০ বিলিয়ন মূল্যমানের কোম্পানিটি এখন পর্যন্ত ৯০% বাজার মূল্য হারিয়েছে। এ ছিল এই সময়ের বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ ইমদাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।